ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যান্সার হয়। নমস্কার, আমি আপনাদের সকলের প্রিয় আশা ঘোষ দস্তিদার। আমাকে ভুলে যাননি তো আমার আলিপুর মিউজিয়ামের ভৌতিক অভিজ্ঞতার কাহিনী? ঠিক ধরেছেন, আমি চুপকথার কথাই বলছি। সত্যি বলতে কি, ইতিহাসের অজানা অধ্যায়গুলি ঘাঁটতে গিয়ে আমাকে না জানি কত অলৌকিক ঘটনার সাক্ষী হতে হয়েছে। এরকমই একটি ঘটনা আমি আজ আপনাদের কাছে তুলে ধরছি। আলিপুরের ফাঁসিকাঠ আর সংশোধনাগার ছেড়ে এবার চলুন একটু বিদেশে, বাংলাদেশে। এর বেশি কিছু ক্লু দেব না, সময় নষ্ট না করে শুরু করছি স্বাধীনতা দিবসের এই শুভ মুহূর্তে প্রেতলৌকিক চ্যানেলের বিশেষ নিবেদন রক্তবীজ। পাইন ইউক্যালিপটাসের ঘন জঙ্গলের বুক চিরে যে পাকা রাস্তা চলে গিয়েছে দূরে মফস্বলের পানে, সেটা দিয়ে আমার ফোর্ড গাড়িটি বেশ দুলকি চালেই এগিয়ে যাচ্ছে। একটু আগেই যে মাইল ফলকটি পেরিয়ে এলাম, সেটাতে কালো কালিতে অস্পষ্ট অক্ষরে লেখা ছিল চট্টগ্রাম 300 কিলোমিটার। গাড়ি কোনো বেগরবাই না করলে আশা করে আর 5 ঘন্টার মধ্যেই গন্তব্যস্থলে পৌঁছে যাব। রমাপদ, তুমি দিবাকর বাবুকে ফোন করে আমাদের কারেন্ট লোকেশনটা জানিয়ে দিও একবার। আমার ফোনে দেখছি টাওয়ার লাগছে না। নিশ্চুপ রমাপদ গাড়িটি থামিয়ে নিজের মোবাইলের দিকে একবার তাকিয়ে নিরাশ হয়ে বলে উঠল, ম্যাডাম, টাওয়ার তো আমার ফোনেও আসছে না, দেখছেন না, হিল এরিয়া। আচ্ছা, মুশকিলে পড়া গেল তো। সময় মতো পৌঁছে গেলেও দিবাকর বাবুকে আগে থেকে একবার জানিয়ে দিলে ভালো হতো। সুবীরবাবু বলছিলেন, দিবাকর বাবু লোকটির স্বভাব বেশ রুক্ষ প্রকৃতির, সচরাচর সকলের সাথে মিশতে চান না। তবুও এত দূর ছুটে এসেছি শুধুমাত্র ইতিহাসের একটি সুবর্ণ অধ্যায়ের কিছু না শোনা গল্পের নেশায়। আচ্ছা রমাপদ, এই গৈরিলা জায়গাটি চট্টগ্রাম থেকে ঠিক কতটা দূরে পড়বে? গাড়ির গতি একটু স্তিমিত করে রমাপদ কিছুক্ষণ হিসাব করে বলে উঠল, গুগল ম্যাপে খুঁজি পাইনি ম্যাডাম, তবে লোকমুখে জানতে পেরেছি যে তাও আন্দাজ 25 কিলোমিটার। রাস্তাও শুনেছি খুব একটা ভালো নয়। তারপর একটু চুপ থেকে আবার বলে উঠল, ম্যাডাম, ওই দিবাকর বাবু লোকটি কে? কোনো বিশ্ববিদ্যালয়ের প্রফেসর নাকি? সুবীরবাবুর তথ্য অনুযায়ী মানুষটি হলো প্রাচীন গল্পকথার খনি। শুনেছি এককালে একটি সরকারি স্কুলে ইতিহাসের টিচার ছিলেন, এখন অবসরপ্রাপ্ত। এর চেয়ে বেশি আমিও বাপু জানি না। রমাপদ আবার স্টিয়ারিংয়ে মনোসংযোগ করল। কথা বলতে বলতে বেশ কিছুটা এগিয়ে এসেছি আমরা। এখন পাইনের জঙ্গল আর নেই, বদলে দিক দিগন্ত বিস্তৃত ধান জমি। দিন শেষে শ্রান্ত কৃষক তার 4 পে সঙ্গী নিয়ে বাড়ি ফিরছে। তাকে সঙ্গ দিচ্ছে এক ঝাঁক সাদা পায়রা। তাদের সকলেরই কাজ ফুরিয়েছে আজকের মতো। এইমাত্র আরেকটি মাইল ফলক জানান দিল যে আমরা আরও 80 কিলোমিটার দূর চট্টগ্রাম থেকে। হাত ঘড়ির দিকে তাকিয়ে একটু হতাশ হলাম। এখনই 5:30 প্রায়।
রমাপদর কথায় চমক ভাঙল। ম্যাডাম, ওই দেখুন ঈশান কোণে মেঘ ধরিছে, কাল বৈশাখী আসতে পারে। দেখছেন না চারপাশের পরিবেশ কিরকম, একটু বেশি শান্ত মনে হচ্ছে। এই ফেব্রুয়ারি মাসে কাল বৈশাখী? জানলা দিয়ে উঁকি মারতেই চোখে পড়ল কালচে নীল আকাশের এক কোণে ধীরে ধীরে দানা বাঁধছে কিউমুলোনিম্বাস মেঘ। আমি প্রমাদ গুনলাম, এই অজানা মোবাইল নেটওয়ার্কহীন জায়গায় ঝড়ের পাল্লায় পড়লে আর রক্ষা নেই। গাড়ির গতিবেগ বাড়াও রমাপদ, কালবৈশাখী এসে গেলে বিপদে পড়তে হবে। দিবাকর বাবুকে একটা ফোন করতে পারলে তো ভালোই হতো, কিন্তু উপায় নেই এখন। রমাপদ উত্তর দিল না, তবে আন্দাজ করলাম সেও বেশ ভয় পেয়েছে। গাড়ি ছুটে চলেছে দুরন্ত গতিতে গন্তব্যের দিকে। তার সাথে পাল্লা দিয়ে বাইরে শুরু হয়েছে প্রলয়। গ্রাম বাংলার ঝড় যারা দেখেননি তাদের হয়তো একটু বোঝানো কঠিন হবে। ধুধু প্রান্তরের মধ্যে দিয়ে ছুটে চলেছে উন্মত্ত বাতাস। মনে হচ্ছে কোনো ক্রুদ্ধ দানব যেন হঠাৎই জেগে উঠে তার অস্তিত্বের জানান দিতে চাইছে। বৃষ্টি শুরু হলো বলে আমরা কেউই কোনো কথা বলছি না। একটা ভীষণ ভয় মেশানো উত্তেজনা কাজ করছে এখন আমার মধ্যে। খুব ভুল না হলে আমরা গৈরিলার কাছাকাছি পৌঁছে গেছি, কারণ এখনো অবধি রাস্তা সোজাই এগিয়ে গেছে সামনের দিকে। অতএব রাস্তা ভুল হবার কোনো সম্ভাবনাই নেই। একটা অচেনা শব্দে আমি চমকে উঠলাম। ও কি রমাপদ? ও কিসের আওয়াজ? রমাপদ বেশ অবাক হয়েছে বুঝলাম। কিছু একটা বলতে যাচ্ছিল সে, কিন্তু তার কিছু বলার আগেই শুনতে পেলাম সেই একই শব্দ, একবার নয়, পর পর 3 বার। ম্যাডাম, আশেপাশে মনে হয় গোলাগুলি চলছে। খবরে দেখছিলাম কাল চট্টগ্রাম নাকি বেশ কিছুদিন ধরে ওই রাজনৈতিকভাবে উত্তপ্ত রয়েছে। এই তো গত সপ্তাহে এখানে 2টো মার্ডার হয়ে গিয়েছে। ভালোই এখন গন্তব্যস্থলে পৌঁছতে পারলি বাঁচি। দুগ্গা। গাড়ির আবছায়া কাঁচের মধ্যে দিয়ে বাইরে তাকালাম। এখন মাঠ ছাড়িয়ে দূরে চোখে পড়ছে কালো কালো পাহাড় শ্রেণী। খুব ভুল না হলে এটাই হয়তো সেই বিখ্যাত জালালাবাদ পাহাড়। যদিও আমি চুপ করেই ছিলাম, কিন্তু মনটা খচখচ করছিল বেশ কিছুক্ষণ ধরেই। আরো বেশ কিছুটা রাস্তা পেরিয়ে এলাম। এবার বৃষ্টিও শুরু হয়েছে টুকটাক। আধার নেমে এসেছে চারিদিকে। এখন গাড়ির হেডলাইটের আলোয় সহসা চোখে পড়ল রাস্তার ধারে একটা ভাঙা মাইল ফলক। এক ঝলক দেখে বুঝলাম যে আমরা গৈরিলা গ্রামে পৌঁছে গেছি। এবার শুধু ভগবানের আশীর্বাদে দিবাকর বাবুর বাড়ির খোঁজ পেলেই হয়। কিন্তু কাকেই বা জিজ্ঞাসা করব? আশেপাশে কাউকেই তো দেখছি না। তাছাড়া যে কটা কাঁচা পাকা বাড়ি চোখে পড়ছে সবকটি নিশ্ছিদ্র অন্ধকারে ডুবে রয়েছে। হয়তো পাওয়ার কাট। হে ভগবান, এবার কি হবে? রমাপদ, গাড়িটা ওই একচলা বাড়ির সামনে দাঁড় করাও, নেমে দেখতে হবে। কথাটা বলা মাত্রই হতবুদ্ধির রমাপদ গাড়িটা কোনো মতে একটা বট গাছের নিচে দাঁড় করালো, আর তৎক্ষণাৎ দরজা খুলে ছাতা ছাড়াই ঊর্ধ্বশ্বাসে দৌড় লাগালো সামনের নিকষ কালো অন্ধকারকে লক্ষ্য করে। তার এহেন আকস্মিক আচরণের কোনো সদুত্তর আমার কাছে ছিল না। অগত্যা নির্বাক দর্শকের মতো আমি গাড়ির ভিতরেই চুপটি করে বসে রইলাম। প্রায় 8 ঘন্টা অতিক্রান্ত হয়েছে, কিন্তু রমাপদর কোনো পাত্তা নেই। তার উপরে একটু আগেই শুরু হয়েছে মুষলধারে বর্ষণ।
কিংকর্তব্য বিমূঢ় আমি তাকিয়েছিলাম সামনের পিচকালো অন্ধকারকে লক্ষ্য করে। সামান্য হেডলাইটের আলোতে লোকজনের নামমাত্র দেখা যাচ্ছে না। না, লোকজন বললে ভুল, কোনো জীবিত প্রাণেরই অস্তিত্ব নেই এখানে। আমি যেন মৃত অথবা জড়জগতের এক অনাহত ব্যক্তিত্ব। অবশ্যই মহাপ্রলয়ের সময় কোনো সাধারণ মানুষের এই রাস্তায় দেখা পাওয়াটাও অস্বাভাবিক। এইসব নানাবিধ চিন্তাধারায় ডুবেছিলাম। হঠাৎ বৃষ্টির আওয়াজ ছাপিয়ে খুব কাছ থেকে আবার শুনতে পেলাম, না, কোনো ভুল নয়, ফায়ারিং হচ্ছে। এইখানে এইভাবে বসে থাকাটা নিরাপদ নয়। এখনই নামতে হবে, খুঁজতে হবে কোনো আস্তানা, নতুবা এই বদ্ধ গাড়িতে দম বন্ধ হয়ে কিংবা সমাজ বিরোধীদের গুলিতে প্রাণ দিতে হবে। কে যেন গাড়ির জানলায় টোকা দিচ্ছে। বুকটা ধড়াস করে উঠল। তবে কি গুন্ডা বদমাইশের পাল্লায় পড়া গেল? এবার বিদ্যুতের এক ঝলকানিতে বৃষ্টি স্নাত সার্সিতে দেখতে পেলাম আগন্তুকের ঝাপসা মুখ। ব্যাগ হাতরে টর্চটা বের করতে গিয়ে দেখি ব্যাগ খালি, টর্চটা নেই সেখানে। সর্বনাশ! আবার টোকা পড়ল দরজায়, এবার একটু জোরে। বিদ্যুৎ চমকালো আবার। ঠাউর করার চেষ্টা করলাম বাইরের পরিস্থিতি। হেডলাইটের অল্প আলোতে দেখে তো ভদ্রলোকই মনে হচ্ছে। যা থাকে কপালে, এই ভেবে দরজা খুলে দিলাম। এই অবেলায় এখানে বসে থাকবেন না ম্যাডাম, সময়টা ভালো নয়। বলা তো যায় না কার গুলি কোথায় গিয়ে লাগে। একটু চমকে উঠলাম। গাড়ির দরজার গা ঘেঁষে দাঁড়িয়ে সাদা ধুতি পাঞ্জাবি পরিহিত এক যুবক। কোথায় যাওয়া হবে? দিবাকর সেনের বাড়ি, ওই রিটায়ার্ড স্কুল মাস্টার। শিগগির চলে আসুন, এইখানে বেশিক্ষণ বসে থাকবেন না। পুলিশ এলো বলে আমি নিয়ে যাচ্ছি আপনাকে দাদার বাড়ি। একটা অচেনা যুবকের সাথে এভাবে একলা যাওয়াটা কি ঠিক হবে? আমাকে একা পেয়ে যদি বন্দুক দেখিয়ে লুটপাট চালায় কিংবা অপহরণ করে নেয়? তারপর ভাবলাম, যদি এসব করার হতো তবে কি সে এতক্ষণ বাজে কথায় সময় নষ্ট করত? কি হলো কি? জলদি উঠুন, দাদা অপেক্ষা করছে আপনার জন্য। যুবকটি তাড়া দিয়ে উঠল। আর সময় নষ্ট না করে গাড়ি লক করে একটা ছাতা হাতে বেরিয়ে পড়লাম আমি। বৃষ্টিটা ততক্ষণে অনেকটাই ধরে এসেছে, তবে বিদ্যুতের আলোয় বেশ বোঝা যাচ্ছে যে আকাশ এখনো মেঘাচ্ছন্ন। আপনার নামটা? নাম পরে হবে ম্যাডাম, প্রাণে বেঁচে থাকলে এমন গল্প অনেক হবে। আপাতত পা চালিয়ে চলুন। ওই যে দূরের ল্যাম্পপোস্টটা দেখা যাচ্ছে, সেটাকে বাঁ হাতে করে একটু এগোলেই দাদার বাড়ি। আর কিছু বললাম না। 3-4 মিনিট ঊর্ধ্বশ্বাসে হাঁটার পর অবশেষে একটি দোতলা বাগান বাড়ির সামনে এসে দাঁড়ালাম। আসুন, এইটাই আপনার গন্তব্যস্থল। যুবকটি আমায় পথ দেখিয়ে নিজে মেঠো পথের এক পাশে দাঁড়িয়ে রইল। তুমি আসবে না? আমি পরে আসবো না, আমায় তো আসতেই হবে দাদার সাথে দেখা করতে। এই বলে যুবকটি হনহন করে আমাকে অতিক্রম করে পাকা রাস্তার দিকে পা বাড়ালো। তোমার পরিচয়টা ভাই? যুবকটি একবার পিছন ফিরে তাকালো, তারপর মুচকি হেসে সামনের গভীর জঙ্গলের মধ্যে অদৃশ্য হয়ে গেল। দাঁড়িয়েছিলাম চুপ করে। ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ে চলেছে তখনও। এইভাবে একজন অচেনা ব্যক্তির কথায় এখানে হুট করে আসাটা কি ঠিক হলো? বলা তো যায় না কার মনে কি আছে,
তাছাড়া এটা তো আর আমার পরিচিত জায়গা নয়, একেবারে বিদেশ বিভূই। এইখানে বিপদে পড়লে রক্ষা করার কেউ নেই। সহসা আমার চমক ভাঙল একটা বৃদ্ধার কণ্ঠস্বরে। কালী মায়ের আস্তানায় তোমাকে স্বাগত। এত দেরি করলে যে? দাদা তো অনেকক্ষণ ধরে অপেক্ষায় আছে তোমার। দেখে আমার অগোচরে কখন সদর দুয়ার খুলে গেছে, আর কেরোসিনের লম্ফ হাতে সেখানে দাঁড়িয়ে রয়েছেন ষাটোর্ধ্ব একজন বৃদ্ধা। লম্ফর অল্প আলোয় বুঝলাম এই বৃদ্ধা বিধবা অথবা অবিবাহিত। সাদা ধবধবে শাড়িতে তাকে কোনো এক অলৌকিক জগতের প্রতিনিধি বলেই মনে হচ্ছিল আমার। আরে দাঁড়িয়ে কেন? ভেতরে এসো বাছা, বাইরে পুলিশের বড় উৎপাত। কথা না বাড়িয়ে ভিতরে এলাম। চারিপাশে নিশ্ছিদ্র অন্ধকার, একটাও আলো জ্বলছে না। যদিও একটু আগে দেখে এলাম যে পুরো গ্রামেই পাওয়ার কাট। একটু ভেবে বলে উঠলাম, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না মাসিমা। এই কথায় অদ্ভুতভাবে হেসে উঠলেন বৃদ্ধা। আমি ক্ষীরোদপ্রভা বিশ্বাস, এই বাড়ির মালকিন। ব্রজেন বলেনি বুঝি আমার কথা? ঘাবড়ে গেলাম, এই ব্রজেনটা আবার কে? তবে কি বাইরের লোকটা আমায় ভুল বাড়িতে নিয়ে এলো? সুবীর বাবু তো কোনো ক্ষীরোদপ্রভা দেবীর কথা আমায় বলে দেননি। আমার মনের কথা বুঝতে পেরেই বৃদ্ধা এক গাল হেসে উঠে বলে উঠলেন, ভয় পেও না বাছা, তুমি ঠিক জায়গায় এসেছো। বারান্দা দিয়ে এগিয়ে ডান হাতে সিঁড়ি পাবে দোতলায় যাবার। সোজা উঠে যাও, প্রথম যে ঘরটি পড়বে সেখানে দাদা অপেক্ষা করছেন। এরপর আর কথা বাড়ানো যায় না। অতএব আমি বৃদ্ধাকে পাশ কাটিয়ে বারান্দা বরাবর সিঁড়ির দিকে এগিয়ে গেলাম। এই প্রথম যেন গাটা ছমছম করে উঠল একবার। মনে হতে লাগলো আমি হয়তো কোনো সমাজ বিরোধীদের আড্ডায় ঢুকে পড়েছি। অভিমন্যুর মতো আমারও এই চক্রব্যূহ থেকে বেরোনোর আর কোনো পথ নেই। বারান্দা পেরিয়ে অন্ধকার সেই সিঁড়ি দিয়ে উঠবার সময় বারবার মনে হচ্ছিল কেউ যেন আমায় অনুসরণ করছে। এই নিশ্ছিদ্র অন্ধকারে কিছু ঠাউর করা কঠিন বটে, তবুও আমার ষষ্ঠ ইন্দ্রিয় আমায় জানান দিতে লাগলো যে কিছু একটা যেন ঠিক নেই। যাই হোক, কোনো মতে হাতড়ে হাতড়ে সিঁড়ি দিয়ে উঠে দোতলার প্রথম ঘরটিতে প্রবেশ করলাম। আর ঠিক তখনই আবার শোনা গেল বাইরে থেকে ফায়ারিং এর জোরালো শব্দ। আপনি এসেছেন? কোনো অসুবিধা হয়নি তো আসতে? একটা স্নিগ্ধ কণ্ঠস্বর ভেসে এলো ঘরের মধ্যে থেকে। চমক ভাঙল যখন, তখন খেয়াল হলো একটি ছোটখাটো ঘরে আমি প্রবেশ করেছি। ঘরের মাঝে একটি টেবিল, আর সেখানে মিটমিট করে জ্বলছে একটি কেরোসিন লম্ফ। সেই টেবিল ঘিরে কতগুলি চেয়ার বা তক্তপোষ জাতীয় কিছুতে বসে আছেন সাদা পাজামা পাঞ্জাবি পরিহিত মোট 4 জন ব্যক্তি। ঘরে আর সেরকম কিছু আসবাব চোখে পড়ল না। একটু আশ্চর্য হলাম। দিবাকর বাবু তো শুনেছি একা থাকেন, আর জনসমাগমও খুব একটা পছন্দ করেন না। তাহলে আমি কিছু বলার আগেই সভার মধ্যমণি চেয়ার ছেড়ে উঠে এলেন আমার দিকে। তারপর আমার দিকে একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে উঠলেন, সুধীর বাবুই আপনার কথা জানিয়েছিলেন, তাই মনিকে পাঠিয়েছিলাম আপনার খোঁজে। একেতে বৃষ্টির রাত, তার উপর আবার পুলিশের টহলদারি, বুঝতেই তো পারছেন। পুলিশ এখানে টহলদারি করছে কেন? ড্রাইভারের মুখে শুনলাম এই দিকটায় কিছু একটা
রাজনৈতিক সমস্যা চলছে, সেটা একটু বিস্তারিত বললে ভালো হতো। বিদ্রোহ, প্রতিবাদ এসব তো বাংলার মানুষের রক্তে রক্তে মিশে আছে, তাই না? অন্যায় তারা তখনও সহ্য করতে পারেনি, আর এখনো পারে না। আপনি তো ইতিহাসের অধ্যাপিকা, আপনার তো জানার কথা আমাদের এই চট্টগ্রামের ইতিহাস। দিবাকর বাবু থামলে তার ডান পাশে বসে থাকা একজন ব্যক্তি ফিসফিসিয়ে বলে উঠলেন, দাদা, শান্তি বলছিল আবহাওয়া খুব একটা ভালো নয়। পুলিশ আমাদের পাগলের মতন খুঁজছে সকলকে। এখানে বেশি সময় নষ্ট না করে চটজলদি মিটিংটা মিটিয়ে ফেলা হোক। এই তো তোমাদের বড় সমস্যা ব্রজেন, এত ভয় পেলে হয়? এত বড় একটা কাজে যখন হাত দিয়েছি তখন তো আর ফুল বেছানো রাস্তায় চলার কথা ভাবিনি। আমি এবার সত্যি ভয় পেলাম। তবে কি দিবাকর বাবু সমাজ বিরোধীদের সাথে যুক্ত? না হলে পুলিশ তাদের এভাবে খুঁজছে কেন? আর বড় কাজটাই বা কি, হত্যা নাকি লুটপাট? সুবীর বাবুর ওপর আমার বেশ রাগ হতে লাগলো। এইরকম একটা লোকের সাথে আমায় ভিড়িয়ে দেওয়ার মানেটা কি? মাফ করবেন আশা দেবী আপনার সময় নষ্ট করবার জন্য। আপনি বলুন, কি কি জানতে চান? আমাকে লক্ষ্য করে বলে উঠলেন দিবাকর বাবু। মানুষটি খর্বকায় হলেও চোখগুলো যেন ভীষণ ভীষণ উজ্জ্বল। যদিও নাকের নিচ থেকে শরীরের বাকি অংশ একটা খয়েরি শালে ঢাকা থাকায় তার চেহারা সম্বন্ধে আন্দাজ করাটা বেশ কঠিন। কি বলবেন বলে ফেলুন, দাদার কাছে বেশি সময় নেই। চেনা কণ্ঠে পিছনে ফিরে দেখি বাইরে দেখা সেই ছেলেটি আমার ঠিক পিছনেই দাঁড়িয়ে। কি খবর রে মনি বাইরের? শুনলাম নাকি কলস নাসের চারপাশে পুলিশি টহলদারি খুব বেড়ে গিয়েছে। চেয়ারে বসে থাকা একজন ব্যক্তি কথাটা বলে উঠল মণিবাবুকে লক্ষ্য করে। হ্যাঁ রে সুশীল, তবে অ্যামিয়েবল লজের খোঁজ মনে হয় না পুলিশ পেয়েছে এখনো। ফুটুদা, কালিদা, ধীরেনদা সব তো এখানেই অপেক্ষা করছে। দাদা, তুমি বেশি দেরি করো না। মনি, তুমিও দেখছি ব্রজেনের মতো ভয় পাচ্ছ। অনন্ত, গণেশ, লোকনাথ, অম্বিকা এদের দেখেছ কখনো শত্রুর সামনে ভয় পেতে? আশা দেবী এত দূর থেকে এসেছেন, এভাবে ওনার কৌতূহল নিরসন না করে পালিয়ে যাওয়াটা কি ঠিক দেখায়? মণিবাবু আর কিছু বললেন না। বলুন আশা দেবী। আরে দাঁড়িয়ে কেন, বসুন না। ব্রজেন, মাসিমাকে বলো তো এক কাপ চায়ের ব্যবস্থা করতে। বলে দিবাকর বাবু একটা মোড়া এগিয়ে দিলেন আমার দিকে। বাধ্য মেয়ের মতো সেখানে বসে পড়েই ব্যাগ থেকে নোটবুক আর পেন বের করলাম আমি। তারপর সময় নষ্ট না করেই বলতে শুরু করলাম। সুবীর বাবুর মুখে শুনেছি আপনি মাস্টারদার ব্যাপারে অনেক কিছু জানেন, তো আশা করব প্রীতিলতা ওয়াদ্দেদারের নেতৃত্বে পাহাড়তলি ক্লাব আক্রমণ বিষয়েও আপনি অবগত। আসলে আমি ইউরোপীয় ক্লাব আক্রমণ নিয়ে একটা থিসিস লিখছি, তাই বেশ কিছু ব্যাপার আমার জানার দরকার ছিল। যদিও বেশিরভাগটাই বিভিন্ন বই ঘেঁটে বা গুগল থেকে পেয়ে গেছি, কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে খটকা রয়ে গিয়েছে। তাই সুবীরবাবুর সাথে যোগাযোগ করি এবং ঘটনাক্রমে আপনার নাম জানতে পারি। বুঝতেই পারছেন আমি কতটা প্যাশনেট এ ব্যাপারে, যে কারণে ওই একটি খটকার ভিত্তিতে কলকাতা থেকে এত দূর ছুটে এসেছি। চুপ করলাম আমি। মন দিয়ে আমার সমস্ত কথা শুনছিলেন এতক্ষণ দিবাকর বাবু। এবার একটু গম্ভীরভাবে বললেন, কিছু মনে করবেন না আশা দেবী। কলকাতা থেকে গৈরিলা ছুটে আসাটাকে আপনি যদি প্যাশন মনে করেন, প্রীতির দেশভক্তিকে আপনি কি বলবেন? নন্দনকানন অপর্ণাচরণ স্কুলের প্রধান শিক্ষিকার চাকরি ছেড়ে একুল ওকুলের কথা না ভেবেই যোগদান করেছিল সে চট্টগ্রামের বিপ্লবী সংগঠনের সাথে। বিনোদের শত বারণ সত্ত্বেও তাকে ভর্তি করে নেওয়া হয়েছিল। কারণ কি জানেন? কারণ তার হাত দিয়ে অস্ত্র পাচার করা সর্বাপেক্ষা সহজ ও নিরাপদ ছিল। সেই যুগে একজন মহিলা যে অস্ত্র পাচার করতে পারেন সেই ধারণাই করা যেত না।
যাই হোক, আপনি বলে যান। মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম আমি দিবাকর বাবুর কথাগুলি। একটা আশ্চর্য গুণ আছে এনার বাচন ভঙ্গির মধ্যে। এত দৃঢ়তা, এত স্বচ্ছতা কেবল একজন প্রকৃত নেতার মধ্যেই থাকা সম্ভব। আজকের সমাজে যেই বস্তুর সবচেয়ে বড় অভাব। আমি আবার শুরু করলাম। সমস্ত বই অথবা থিসিস ঘেটেও আমি এটা বুঝতে পারলাম না যে দলের বাকিরা পালাতে পারলেও প্রীতিলতা ওয়াদ্দেদার কেন পালাতে পারেননি? তার সুইসাইড করারই বা কারণ কি ছিল? আক্রমণের সময় সেই ক্লাবে তো কোনো পুলিশ মোতায়েন ছিল না। অতএব খুব গুরুতরভাবে আহত না হলে তো প্রীতিলতা খুব সহজেই পালিয়ে যেতে পারতেন। তবে কি দলেরই কেউ তাকে হত্যা করেছিল, যেটা পরে সুইসাইডের নামে চালানো হয়েছিল? তাছাড়া শোনা যায় প্রীতিলতা নাকি হাত বোমার আঘাতে আহত হয়েছিলেন, কিন্তু হাত বোমা তো বিপ্লবীরাই ছুড়েছিল। তবে কি সেই বোমা লক্ষ্যভ্রষ্ট হয়ে প্রীতিলতার গায়ে লেগেছিল? দীর্ঘশ্বাস ফেললেন দিবাকর বাবু। ঘরে একটা অপার্থিব নিস্তব্ধতা বিরাজ করছে তখন। প্রীতি তো নিজেকে বাঁচানোর চেষ্টাই করেনি। তার মতিগতি যদি তখনই বোঝা যেত, তবে একটা নিষ্পাপ প্রাণকে এভাবে পৃথিবী থেকে বিদায় নিতে হতো না। ঠিক বুঝলাম না, প্রীতিলতা কেন চাইবে না নিজেকে বাঁচাতে? এই মণি, ওকে একবার পাহাড়তলি ক্লাব ঘুরিয়ে নিয়ে এসো তো। কিছু বিষয় নিজের চোখে দেখে তবেই বিচার করা শ্রেয়। মণিবাবু ঘাড় নাড়িয়ে সম্মতি জানালো। আমি অবাক হলাম। যতদূর শুনেছি ওই ক্লাব তো এখন পরিত্যক্ত। সরকার থেকে ছোটখাটো একটা মিউজিয়ামও বানাবে বলেছে। সেখানে আমি কি পাবো? তাছাড়া এত রাত, আর বাইরেও তো শুনছি নাকি পুলিশের কড়া প্রহরা। কোনো অসুবিধা হবে না তো? দিবাকর বাবু আমার মনের কথা বুঝতে পারলেন হয়তো। আচ্ছা, তুমি আমার চেয়ে অনেক ছোটই হবে, তাই তোমায় তুমি বললাম। ভয় পেও না, মণি তোমার সাথে আছে। যাও, ঘুরে এসো। আমি এখানেই তোমার অপেক্ষায় রইলাম। আর মণি, ফেরার সময় অ্যামিয়েবল হাউসে একবার ঢু মেরে দেখে এসো তো, সেখানকার হাওয়া কেমন। ঠিক আছে দাদা, চলে আসুন আমার সাথে। আমার দিকে তাকিয়ে বলে উঠল মণিবাবু। আকাশে তখনও হয়তো ঘন কালো মেঘের আনাগোনা। মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি সেটাই জানান দিচ্ছে। বন্ধ পাহাড়তলি ক্লাবের ঠিক সম্মুখে একটি তেঁতুল গাছের আড়ালে দাঁড়িয়ে আছি আমি আর মণিবাবু। অন্ধকারে চোখ সয়ে যাওয়ায় বেশ বুঝতে পারছি লাল সবুজের রাঙায়িত ক্লাবটির গড়ন অনেকটা ব্রিটিশ বাংলো গোছের। মণিবাবু, এই ক্লাব তো বন্ধ, এখানে কি দেখার আছে? চলুন চলুন ফিরে যাই, আমার বড় ভয় করছে। এইখানেই আপনাদের আর প্রীতির পার্থক্য। একটা অত বড় মিশন লিড করতে গিয়ে তার একবারও কি ভয় করেনি? করেছে, কিন্তু প্রীতি জানতো কিভাবে সেই ভয় কাবু করতে হয়। ওই দেখুন। আমাকে অবাক করে দিয়েই হঠাৎই জ্বলে উঠল ক্লাবের অন্দরমহলের আলো। পূব দিকের জানলার কাঁচ গলে সেই অপার্থিব আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ল বাইরের জগতে, আর সেখান থেকে খুব ক্ষীণভাবে ভেসে আসতে লাগলো একটা অচেনা ইংরেজি গানের সুর। সারা গায়ে কাঁটা দিয়ে উঠল আমার। ক্লাবের দরজা তো বন্ধ, দূর থেকেও বেশ বোঝা যাচ্ছে যে তাতে একটা বড় তালা ঝুলছে। তবে ভিতরে আলো জ্বালালো কে, আর কেই বা সেখানে সঙ্গীত চর্চা করছে? এক ভৌতিক পরিবেশের সাক্ষী হয়ে আমরা নির্বাক দর্শকের মতোই দাঁড়িয়েছিলাম। ওই দেখুন ওইদিকে, চাপা স্বরে বলে উঠল মণিবাবু।
তারপর তার অঙ্গুলি লক্ষ্য করে তাকাতেই আমার সারা শরীর হিম হয়ে গেল আতঙ্কে। আমাদের অজান্তেই বাম দিকের কিছুটা দূরে একটা অসত্য গাছের নিচে জড়ো হয়েছে খাকি পোশাক পরিহিত জনাটেক মানুষ। একদম সামনে তাদের নেতৃত্ব দিচ্ছেন ধুতি পাঞ্জাবি আর পাগড়ি পরিহিত একজন পুরুষ, কিন্তু কেউই কোনো কথা বলছে না। সকলেই যেন কিছু একটার প্রতীক্ষায়। বেশ কিছুক্ষণ এইভাবেই কেটে গেল। সহসা ক্লাবের পিছন দিকে দেখা গেল একটা উজ্জ্বল সবুজ আলো, আর সঙ্গে সঙ্গেই 8 জনের সেই দলটি হিংস্র শার্দুলের মতো ঝাঁপিয়ে পড়ল ক্লাবের সদর দরজা লক্ষ্য করে। চলে আসুন এদিকে বলে মণিবাবু ক্লাবের দিকে বেশ কিছুটা এগিয়ে গেল, আর আমিও মন্ত্রমুগ্ধের মতো তাকে অনুসরণ করলাম। কিছুটা সামনে এগোনোর পর ক্লাবের বাইরের ফটকে একটা সাইনবোর্ড চোখে পড়ল। সেখানে লেখা, ডগস অ্যান্ড ইন্ডিয়ানস নট অ্যালাউড। মুহূর্তেই ইতিহাস বইতে পড়া ব্রিটিশ সাম্রাজ্যবাদের কদাকার নিদর্শনের কথা মনে পড়ে গেল। আমি কিছু একটা বলতে যাচ্ছিলাম, কিন্তু সাথে সাথে ক্লাবের ভেতর থেকে ভেসে এলো পিস্তলের আওয়াজ, আর ঠিক তারপরেই হাত বোমার জোরালো শব্দ। নরনারীর আর্তচিৎকারে আর চেয়ার টেবিল গ্লাস ভাঙার শব্দে ভরে গেল চারপাশ। আমরা ততক্ষণে ক্লাবের সদর দরজার ঠিক সামনে এসে গেছি। এখানে একটু অপেক্ষা করুন। 1 মিনিট, 2 মিনিট, না, বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। কিছুক্ষণের মধ্যেই সব চিৎকার থেমে গেল, আর সাথে সাথেই ক্লাবের পিছনের দরজা দিয়ে বেরিয়ে এলো পূর্বলিখিত সেই পাঞ্জাবি পুরুষ। আবঝা অন্ধকারে বোঝা গেল মানুষটি বেশ আহত। বেশ খানিকটা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে নিকটবর্তী একটা ঝোপের মধ্যে পড়ে গেল সে। আমরাও নিজেদেরকে অন্ধকারে সেদিয়ে এগিয়ে গেলাম লোকটিকে লক্ষ্য করে। আমাদেরকে অবাক করে দিয়ে পুরুষটি এবার মাথায় পরিহিত পাগড়িটি খুলে ফেলল, আর সাথে সাথেই বুঝতে পারলাম আমরা যাকে এতক্ষণ পুরুষ ভাবছিলাম সে আদপে একজন মহিলা। প্রীতিলতা, ফিসফিসিয়ে উঠল মণিবাবু। এবার লক্ষ্য করলাম খাকি পোশাক পরিহিত বাকিরাও সল্লাসে ক্লাব ছেড়ে বেরিয়ে এসে ঊর্ধ্বশ্বাসে দৌড় দিল উল্টো দিকের জঙ্গলি পথের দিকে। শুধুমাত্র একজন পালিয়ে গেল না। ক্লাব থেকে বেরিয়ে ইতিউতি চাওয়ার পর সেই ঝোপ লক্ষ্য করে এগিয়ে এলো, আর তারপর আহত প্রীতিলতাকে ধরে বসিয়ে দিল। ততক্ষণে আমরা আর কিছুটা এগিয়ে এসেছি। একটা ভাঙা পাঁচিলের আড়াল থেকে শুনতে লাগলাম তাদের কথোপকথন। প্রীতি, তুমি ইচ্ছাকৃতভাবে বোমার বিস্ফোরণের স্থল থেকে সরে যাওনি। সবাই সেটা লক্ষ্য না করলেও আমি কিন্তু করেছি। কেন এরকম করছো তুমি? প্রীতিলতা কথা বলল না। পূর্বলিখিত ব্যক্তিটি আবার বলে উঠল, তোমার আঘাত গুরুতর নয়, উঠে এসো তাড়াতাড়ি। পুলিশ এসে বললে আমার পক্ষে আর তোমাকে বাঁচানো সম্ভব হবে না। না না কালিদা, আমি 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 এখান থেকে যাব না। আমি তো আগেই তোমাদেরকে বলেছিলাম যে আমি 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 আত্মহত্যা করব। আমি 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 বাঁচতে চাই না। পাগলামি করো না প্রীতি। তুমি কি মাস্টারদার আদর্শে বিশ্বাসী নও? তুমি মাস্টারদার আদেশকে শ্রদ্ধা করো না? তুমি কি চাও না এই দেশে ইংরেজ শাসনের সমাপ্তি ঘটুক? না না কালিদা, আমায় ভুল বুঝো না। মাস্টারটা আমার কাছে দেবতুল্য। তার সমস্ত আদেশ আমি আমি এতদিন অক্ষরে অক্ষরে পালন করে এসেছি। কিন্তু কিন্তু তুমি তুমি জানো না, হয়তো আমার জন্য মাস্টারদার জীবন আজ বিপন্ন। আমি খবর নিয়েছি। আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি তা লক্ষ্য রাখা হচ্ছে। বিশেষ গোয়েন্দা বিভাগ আমায় সন্দেহ করছে। কল্পনার গ্রেফতারের পর
সেই সন্দেহ আরও বেড়ে গেছে। এমনকি তারা এমনটা আঁচ করতে পেরেছে যে আমার সাথে মাস্টার তার নিয়মিত যোগাযোগ আছে। তাই আমি বেঁচে থাকলে হয়তো অচিরেই মাস্টারটা ধরা পড়ে যাবে। আর তাহলে এই বিপ্লবের আগুন জ্বালিয়ে রাখবে কে? কে আমার তোমার নির্মলতার মতো মানুষদের স্বাধীনতার স্বপ্ন দেখাতে শেখাবে বলো? আমি পারবো না কালিদা, আমি পারবো না এই পাপের ভাগিদার হতে। আমাকে ক্ষমা করে দিও। বিপ্লব দীর্ঘজীবী হোক। এই বলেই হঠাৎই শার্টের পকেট থেকে কিছু একটা বের করে নিজের মুখে পুরে দিল প্রীতিলতা। দ্বিতীয় ব্যক্তিটি তাকে বাধা দেওয়ার সুযোগই পেল না। মুহূর্তের মধ্যে লুটিয়ে পড়ল প্রীতিলতা। আর ঠিক তখনই একটা লক্ষ্মী প্যাঁচা অদ্ভুতভাবে ডাকতে ডাকতে উড়ে গেল আমাদের মাথার ওপর দিয়ে। পটাশিয়াম সায়ানাইড। মণিবাবুর কথায় আমি সম্বিত ফিরে পেলাম। দেখলাম তার চোখে জল। নির্বাক আমি তখনও তাকিয়েছিলাম সেই ঝোপের দিকে। কিছু নেই এখন সেখানে, প্রীতিলতা বা কালিদা, সকলেই যেন কর্পূরের মতো উড়ে গেছে। ক্লাব ঘর এখন আবার অন্ধকার। কি কেমন দেখলে? তোমার প্রশ্নের উত্তর আশা করি তুমি পেয়ে গেছো। একটু আগেই আমি আর মণিবাবু একটা গরুর গাড়ি ভাড়া করে পাহাড়তলি থেকে এখানে ফিরে এসেছি। দিবাকর বাবুর প্রশ্নের কোনো উত্তর আমার কাছে ছিল না। প্রীতিলতার আনুগত্য আর স্বদেশ প্রেম যে কতখানি ছিল তার হয়তো কোনো মাপকাঠি হয় না। আমাদের দেশের প্রতিটি নারী পুরুষ যদি নিজের দেশের হিতাহিতের জন্য প্রীতিলতার ন্যায় ভাবত, তাহলে হয়তো আমাদের সমাজকে বর্তমান দুর্দিন দেখতে হতো না। কি হলো বলুন, আপনার উত্তর আপনি পেয়ে গেছেন তো? এবার মণিবাবু বলে উঠলেন। আমি চুপচাপ ঘাড় নাড়লাম শুধু। আশা, আমার এই আস্তানা তোমার জন্য একদমই নিরাপদ নয়। এই মণি, তুমি আশাকে ফুটুর পুরনো বাড়িতে পৌঁছে দিয়েছো তো? ওই বাড়ি ফাঁকা, আর চাবি আমার কাছেই আছে। দিবাকর বাবু, আমার শেষ প্রশ্ন, যদিও এটা একটু অফ টপিক, শোনা যায় মাস্টারদার ফাঁসির পর তার মৃতদেহ নাকি আর কেউ চোখেই দেখতে পায়নি। কেউ জানতেই পারেনি আমাদের দেশের সর্বোত্তম নায়কের শেষ পরিণতি। তবে ব্রিটিশরা কি করেছিল সেই মৃতদেহর সাথে? দিবাকর বাবু কিছু একটা বলতেই যাচ্ছিলেন, কিন্তু তাতে বাধা দিল দোতলার সিঁড়ি দিয়ে উঠে আসা একজোড়া দ্রুত পদধ্বনি। দাদা, পুলিশ! ব্রজেন বাবু। এতক্ষণ খেয়াল করিনি যে এই ঘরে ব্রজেন বাবু ছিলেন না। ক্যাপ্টেন ওয়ামসলে, সাথে পুরো ফোর্স আছে। মুহূর্তে সকলের মধ্যে একটা চাপা চাঞ্চল্য দেখা দিল। শান্তি আর সুশীল বাবুর হাতে উঠে এলো পিস্তল। না শান্তি, আমরা যুদ্ধ করব না। আমরা জানি না শত্রু কতটা শক্তিশালী, জানি না তাদের অস্ত্রবল কত। পুলিশ কিন্তু শুধু পিস্তল কিংবা হাত বোমা নিয়ে আসবে না। আমার ধারণা তারা আধুনিক মেশিন গান এবং রকেট বোমাও সঙ্গে আনবে। এই মুহূর্তে এই সীমিত অস্ত্রবল নিয়ে তাদের সাথে পেরে ওঠা অসম্ভব। তবে বাকিরা সমস্যারে জিজ্ঞাসা করল। আমি ততক্ষণে ভীষণ আতঙ্কে ঘরের এক কোণে জড়সড় হয়ে দাঁড়িয়ে। মৃত্যুকে এত সামনে থেকে অনুভব করতে পেরে আমার চোখে জল চলে এলো। তবে কি পুলিশের হাতেই প্রাণ দিতে হবে আমায়? পালাতে হবে আমাদের, কিন্তু একসাথে না। 3টে দলে আমরা বিভক্ত হয়ে 3 দিক দিয়ে পালাবো। এতে শত্রুর চোখকে ধুলো দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আমরা যদিও জানি না কোন দিকে ফোর্স রয়েছে। চলে এসো, যা আছে ভাগ্যে দেখা যাবে ক্ষণ। শান্তি আর সুশীল পেছনের জানলা দিয়ে বেরিয়ে বাড়ির উত্তর পশ্চিম কোণ দিয়ে বেরোবে। মণি আর কল্পনা তাদের পেছন পেছন যাবে। আমি আর ব্রজেন দক্ষিণ দিক ধরব। আর দেরি করো না, কুইক!
আমাকে অবাক করে দিয়ে শান্তিবাবু আর সুশীলবাবু অভূতপূর্ব কায়দায় পিছনের জানলা দিয়ে লাফ মারলো, আর দিবাকর বাবু আর ব্রজেনবাবু একই জানলা দিয়ে বেরোলো। হয়তো বেরোনোর পর তারা দক্ষিণ দিক ধরবে। ঘরের মধ্যে তখন মণিবাবু আর আমি। চলে এসে কল্পনা, এই বলে মণিবাবু আমার হাত ধরে একটা হ্যাচকা টান মারলো। মণিবাবু, মণিবাবু, আমি কল্পনা নই, আমি আশা ঘোষ দস্তিদার, আমাকে ছেড়ে দিন, দয়া করে ছেড়ে দিন। খুব দেরি হয়ে গেছিল বোধহয়, কারণ ততক্ষণে মণিবাবু আমার হাত ধরে পিছনের জানলা দিয়ে সোজা নিচে লাফ মেরেছে। বুঝতে পারলাম না উপর থেকে নিচে পড়ে যাওয়ার দরুন আমার কতটা ক্ষতি হলো, কিংবা বলতে পারো সেই বোঝার সময় আমার কাছে ছিল না। যখন সব জ্ঞানে এলাম তখন বুঝলাম আমি আর মণিবাবু বাড়ির পিছনের পুকুরের পিচ্ছিল পাড় দিয়ে দ্রুত গতিতে ছুটে চলেছি। আমাদের সামনে চলেছে শান্তিবাবু আর সুশীলবাবু, কিন্তু দিবাকর বাবু আর ব্রজেনবাবু কই? তারা হয়তো অন্য দিক দিয়ে পালিয়েছে। হঠাৎ কান ফাটানো বন্দুকের শব্দে চারিদিকে নিস্তব্ধতা খান খান হয়ে গেল। যে দেখলাম আর কেউ নয়, গুলি চালিয়েছে শান্তিবাবু। কিরে শান্তি, গুলি চালালি কেন? ছুটতে ছুটতে মণিবাবু বলে উঠল। তার উত্তর ভেসে এলো বেশ খানিকটা দূর থেকে, খুব চাপা অথচ স্পষ্টভাবে। দাদা ব্রজেনদা দক্ষিণ দিক থেকে পালিয়েছেন। আমার মনে হলো উত্তর পশ্চিম দিকে আমরা যদি বিভ্রান্তি সৃষ্টির জন্য গুলি চালাই তাহলে ফোর্স এই দিকে আকৃষ্ট হবে, আর সেই সুযোগে দাদারা পালাতে পারবে। শান্তিবাবুর কথা শেষ হলো না, আমাদের দিকে ছুটে এলো ঝাঁকে ঝাঁকে গুলি। রাতের সেই নিকশ কালো অন্ধকার রকেট বোমার সুতীব্র আলোচ্ছটায় খান খান হয়ে মিলিয়ে গেল। বুঝতে পারলাম শান্তিবাবু আর সুশীলবাবু ফায়ারিং এর দরুন আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আমাদের কাছে এখন একটাই উপায় কল্পনা, সামনের পুকুর। মণিবাবু বলে উঠল। এরপর আর কথা বলার সুযোগ পেলাম না। আমাকে সঙ্গে করে নিয়ে মণিবাবু শটান নেমে পড়লো সামনের পানা ভরা এঁদো পুকুরে। আমি সাঁতার জানি না, হাত পা ছড়তে লাগলাম ভয়, চিৎকার করে উঠলাম, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না। বরং কেউ একটা আমায় পুকুরের নিচ থেকে টেনে ধরলো। নিচে, আরো নিচে, ধীরে ধীরে তলিয়ে যেতে থাকলাম আমি। তারপর আর কিছু মনে নেই। কে আপনি, আর আমার বাড়ির ভেতর কি করছেন? কর্কশ এক কণ্ঠস্বরে আমার জ্ঞান ফিরে এলো। ভোর হয়েছে এখন, কিচিরমিচির করে পাখিরা ডাকছে চারপাশে। আধখোলা চোখে আন্দাজ করলাম আমি কালকের সেই দোতলার ঘরের মেঝেতে শুয়ে রয়েছি। আরে কে আপনি, আর এই ঘরে ঢুকলেনই বা কিভাবে? থতমত খেয়ে উঠে বসলাম। দেখি প্যান্ট শার্ট পরা একজন দীর্ঘদেহী বয়স্ক ভদ্রলোক আমার দিকে অবাক হয়ে চেয়ে রয়েছেন। আমি আশা ঘোষ দস্তিদার, কলকাতার বাসিন্দা। এই গ্রামে কাল সন্ধ্যায় এসেছিলাম দিবাকর সেনের সঙ্গে দেখা করতে। বেশ কিছুক্ষণ ভেবে লোকটি জবাব দিল। ও হ্যাঁ, সুবীর বলেছিল বটে আপনার কথা, তবে বয়স হয়েছে তো, আবার পার্কিনসনের পেশেন্ট, তাই একটু আধটু ভুলে যাওয়ার অভ্যেস আছে আর কি। আসলে কাল বিকেলে বিশেষ কাজে আমায় একটু চট্টগ্রাম যেতে হয়েছিল, ফিরলাম এই এখন। চমকে উঠলাম। আপনি? আর সুবীর বাবুকে আপনি কিভাবে বা চিনলেন? ঈষৎ হেসে ভদ্রলোক বলে উঠলেন, আমি দিবাকর সেন, যার খোঁজে আপনি এত দূর এসেছেন। কি যে বলেন! দিবাকর বাবুর সাথে তো আমার কাল রাতে দেখা হয়েছে। উনার চেহারার সাথে তো আপনার গড়নের কোনো মিলই নেই। দিবাকর বাবু, মণিবাবু, ব্রজেনবাবু এরা সব কোথায়? আশা করি তারা পুলিশের হাত থেকে রক্ষা পেয়েছে। আমি তো কাল রাতে এই বাড়িতেই ছিলাম, এই দোতলার ঘরে। কথাটা বলতে বলতে আমি একবার আশেপাশে তাকালাম, আর যা দেখলাম তাতে আমার বিশ্বাসের প্রদীপ তৎক্ষণাৎ নিভে গেল।
কাল রাতের সেই ঘর আর এই ঘরের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে। কালকের সেই ঘর ছিল খুব সাধারণ গোছের, কিন্তু এই ঘরে রয়েছে আধুনিক টিভি, ফ্রিজ আর সামনে বসে থাকা ব্যক্তির এক বড় অয়েল পেন্টিং। শুধু কালকের দেখা চেয়ারগুলো আর টেবিলটি এখনো ঘরের মাঝখানে সাজানো রয়েছে, যদিও সেগুলির অবস্থা হতদরিদ্র। শান্ত হন ম্যাডাম, শান্ত হন। জানি না আপনি কিভাবে এই বাড়িতে ঢুকলেন আর কেই বা আপনাকে দরজা খুলে দিল। তবে আপনাকে দেখে মনে হচ্ছে না আপনি মিথ্যা বলছেন। তবে আপনি কাল যা দেখেছেন তার কোনো বাস্তব অস্তিত্ব নাই, সব কিছুই মায়া। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। আমার এই বাড়ির বয়স প্রায় 200 বছর। অনেক করুণ ইতিহাসের সাক্ষী এই বাড়ির প্রতিটা দেয়াল, প্রতিটা কোণ, প্রতিটা আসবাবপত্র। লোকে বলে এই বাড়িতেই নাকি তার শেষ মিটিং করেছিলেন আমাদের দেশের মহানায়ক মাস্টারদা সূর্য সেন। সঙ্গে ছিলেন মণি দত্ত, ব্রজেন সেন, সুশীল দাশগুপ্ত, শান্তি চক্রবর্তী আর কল্পনা দত্ত। আমি চট করে বলে উঠলাম, ঠিক। এই বাড়ির মালকিন ছিলেন ক্ষীরোদপ্রভা বিশ্বাস বলে জনৈক বৃদ্ধা। শীতকালের এমনই একটি রাতে মাস্টারদাকে এই বাড়ির বাইরে থেকে গ্রেপ্তার করেছিল ব্রিটিশ পুলিশ। শোনা যায় সেদিন ব্রজেন সেনের দাদা নেত্র সেন নাকি পুলিশকে ওদের ঠিকানার কথা বলে দিয়েছিল মোটা টাকার বিনিময়ে। মানুষ নয়, এরা জানোয়ার। দিনটা ছিল 16ই ফেব্রুয়ারি 1933। অতর্কিতে আক্রমণ করে ক্যাপ্টেন ওয়ামসলে, সাথে আধুনিক অস্ত্রসজ্জায় সজ্জিত পুলিশ বাহিনী। এতদিন প্রচণ্ড চাতুর্যের সঙ্গে লড়াই করে এলেও সেই রাতে মাস্টারদার ভাগ্য তার সাথে ছিল না। পালাতে গিয়ে সোজা গিয়ে পড়লেন কনস্টেবলদের হাতে। ব্যাস, তারপর একটা গোটা বছর ধরে তার উপর চলেছিল অকথ্য অত্যাচার। দাঁত, নখ, চোখ সব উপড়ে নেওয়া হয়েছিল। ভেঙে ফেলা হয়েছিল তার 2টি হাত এবং পা। শোনা যায় নাকি শেষকালে মাস্টারদা জীবিত থেকেও জীবিত ছিলেন না। ফাঁসির অনেক আগেই মাস্টারদার মৃত্যু হয়েছিল। ফাঁসিতে ঝুলেছিল তার প্রাণহীন শরীর মাত্র। যদিও এটা কতটা সত্যি বা মিথ্যে তা যাচাই করে দেখিনি কোনোদিন। এইটুকু বলে থামলেন দিবাকর বাবু। তবে আমি কাল রাতে কি দেখলাম? মায়া, সব মায়া। আপনাকে বললাম না এই বাড়ি অনেক কিছুর সাক্ষী। তাছাড়া কালও ছিল ফেব্রুয়ারি মাসের 16 তারিখ, মাস্টারদার গ্রেপ্তারি দিবস। আপনি সেটাই দেখেছেন যেটা ঘটেছিল আজ থেকে প্রায় 95 বছর আগে। রবীন্দ্রনাথ ঠাকুরের খোদিত পাষাণ পড়েছেন তো, ঠিক সেই রকম। বুঝলেন তো এবার ব্যাপারটা? কিন্তু আমি তো কাল পাহাড়তলি ক্লাবেও গিয়েছিলাম, আর সেখানে প্রীতিলতা ওয়াদ্দেদারকেও দেখে এসেছি। দিবাকর বাবু অদ্ভুতভাবে খানিক তাকিয়ে রইলেন আমার দিকে, তারপর বলে উঠলেন, ওই ক্লাব এখন বন্ধ। শুনেছি ওই দিকটায় প্রচুর হিংস্র জানোয়ারের বাস। তাছাড়া ওই এলাকায় রাতের বেলা কেউ যায় না। জায়গাটা ভালো নয়। সারুন এখন ওসব কথা। এখন আসুন এক কাপ চা খান তো, খানিক রেস্ট নিন, তারপর নয় বাড়ি ফিরবেন। কিছু একটা বলতে গিয়েও দিবাকর বাবু না জানি কেন চেপে গেলেন। দিবাকর বাবু ড্রয়িং রুমে বসে চা খাচ্ছিলাম। শরীরটা এখন বেশ অনেকটাই চাঙ্গা লাগছে। চট করে আমার খেয়াল হলো যে কাল রাতে একটি প্রশ্নের উত্তর কিন্তু এখনো আমার কাছে অজানা রয়ে গিয়েছে। দিবাকর বাবু, মাস্টারদার ফাঁসির পর তার মৃতদেহের কোনো হদিশ পাওয়া যায়নি। এ ব্যাপারে আপনি কি কিছু আলোকপাত করতে পারেন? আনমনা দিবাকর বাবু একটু ভাবলেন, তারপর ধীরে ধীরে বলে উঠলেন, গোড়া পল্টনগুলো নিজেদেরকে বড় বিজ্ঞান মনস্ক মনে করলেও আসলে তারা ছিল ভীষণই কুসংস্কারাচ্ছন্ন। অন্তত এই একটি ঘটনা সেটাই প্রমাণ করে। তারা মাস্টারদা তার হাতে গড়ে ওঠা ইন্ডিয়ান রিপাবলিকান আর্মিকে এতটাই ভয় পেয়েছিল
যে মাস্টারদার ফাঁসির পর তাদের মনে এমন ধারণা জন্মায় যে কেউ ঝাড়ফুঁক করে তাদেরকে আবারও জ্যান্ত করে তুলতে পারে। এখানে খেয়াল রাখবেন, আমি তাকে না বলে তাদেরকে বলছি, কারণ ফাঁসি শুধু একা মাস্টারদার হয়নি, হয়েছিল তার ডান হাত তারকেশ্বর দস্তিদার বা ফটুরও। একবার ভেবে দেখুন ব্যাপারটা, যে একটা সাধারণ লোক তথাকথিত সর্বশ্রেষ্ঠ ব্রিটিশ সেনাবাহিনীর মনে কতটা ভয় ধরিয়ে দিয়েছিল, যে তাকে ধরিয়ে দেওয়ার জন্য সেই যুগে 10,000 টাকা নগদ পুরস্কার ঘোষণা করা হয়েছিল। ভাবতে পারেন আপনি? যাই হোক, এই প্রচণ্ড ভয় তাদের এমন একটি সিদ্ধান্ত নিতে বাধ্য করল যে সেটা সাধারণ মানুষ ধারণাই করতে পারবে না। আমি বললে আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, কিন্তু যেদিন সকালে মাস্টারদার ফাঁসি হয় সেই রাতেই একটি যুদ্ধজাহাজ তাদের মৃতদেহ কফিনবন্দি করে রওনা দেয় চট্টগ্রাম বন্দর ছেড়ে সিঙ্গাপুরের দিকে। শোনা যায় মাঝ সমুদ্রে সেই শহীদ যুগলের মরদেহ বিসর্জন দিয়ে সেই রণতরী সুদূর সিঙ্গাপুরের দিকে অন্তর্নিহিত হয়ে যায়। এতটুকু বলে একটা দীর্ঘশ্বাস ফেলে দিবাকর বাবু তার কাহিনী শেষ করলেন। দিবাকর বাবু, পুলিশ, দরজা খুলুন। দরজায় টোকা পড়ল। আমি ভয় পেলাম। সাত সকালে আবার এই বাড়িতে পুলিশ কেন? দিবাকর বাবু উঠে গিয়ে দরজা খুলে দিলেন। দেখি বাইরে দুজন পুলিশ কনস্টেবলের সাথে কাঁচু মাচু মুখে দাঁড়িয়ে রয়েছে রমাপদ। ড্রয়িং রুমে আমায় বসে থাকতে দেখে রমাপদর মুখ খুশিতে গদগদ হয়ে উঠল। ম্যাডাম, আপনাকে কত খুঁজেছি কাল সন্ধ্যে থেকে, কোথায় ছিলেন আপনি? হ্যাঁ, ওর ওপর এমনিতেই রেগেছিলাম, তার উপর এই সব মিথ্যে কথা একদমই অসহ্য লাগছিল। বলে উঠলাম, কাল সন্ধেবেলা আমাকে গাড়িতে একা ফেলে দিয়ে কোথায় চলে গিয়েছিলে? তুমি জানো কত বড় বিপদে পড়েছিলাম আমি? রমাপদ তো আকাশ থেকে পড়ল। কি বলেন ম্যাডাম? আমি কই যাব? গেলেন তো আপনি। গৈরালি গ্রামে ঢোকা মাত্রই আমাদের গাড়িটা খারাপ হয়ে গেল। আমি বললাম আপনি গাড়িতে বসুন, আমি দেখছি আশেপাশে কোনো গাড়ি সারাইয়ের দোকান পাই কিনা। তারপর ঝড় বৃষ্টি মাথায় করে অবশেষে একজনকে পেলুম, কিন্তু ফিরে এসে দেখি যে আপনি উধাও। এবার অবাক হওয়ার পালা আমার। দিবাকর বাবু মুচকি হেসে উঠে বললেন, যা হওয়ার তা তো হয়ে গিয়েছে, এখন আপনি সম্পূর্ণ সুস্থ। আশা করি আপনার কৌতূহল এবং যাবতীয় প্রশ্নের উত্তরও পেয়ে গিয়েছেন। অতএব আমার কাজটি পুরনো। দাঁড়ান, আপনার জন্য আমার তরফ থেকে একটা ছোট্ট উপহার আছে। দিবাকর বাবুকে বিদায় জানিয়ে বেরিয়ে এলাম ঘর ছেড়ে। কাল রাতের অভিজ্ঞতা মনে করলেই মনটা একই সাথে ভয় আর বিষাদে ভরে উঠছে। দেশের একজন মহানায়কের এরকম নির্মম পরিণতি কি সত্যিই কাম্য ছিল? এখন মাস্টারদা শুধু ইতিহাসের পাতায় রয়ে গেছেন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের একটি অধ্যায় হিসেবে। দেশের বেশিরভাগ লোকজন এখন আর মানুষটাকে হয়তো ভালো করে চিনতেই পারেন না। তাকে এখন শুধু তাদের প্রয়োজন পরীক্ষায় উত্তীর্ণ হবার জন্য। আমাদের গাড়িটি বাড়ির পিছন দিকে পুকুর ধারে দাঁড় করানো ছিল। রমাপদ ততক্ষণে গাড়িতে উঠে স্টার্ট দিয়ে দিয়েছে। চলে আসুন ম্যাডাম, সকাল সকাল এখান থেকে বেরিয়ে পড়াই মঙ্গল। চলে আসুন। গাড়িতে উঠে শেষবারের মতো বাড়িটির দিকে তাকালাম। দিবাকর বাবুকে দেখলাম দোতলার জানলার সামনে দাঁড়িয়ে আমার দিকে হাত নাড়ছেন। কিন্তু দিবাকর বাবুকে কেমন জানি একটু অন্যরকম লাগছে। খর্বকায়, শ্যামল বর্ণ, স্বল্প কেশী, কেউ নেই। এই মুখ তো আমার খুব চেনা। চোখ কচলে আবার তাকালাম সেই দিকে। না, কেউ নেই সেখানে, সবটাই শুধু মায়া। দিবাকর বাবুর দেওয়া ছোট্ট উপহারটির কথা ভুলেই গিয়েছিলাম। গৈরিলা ছেড়ে গাড়ি বেরোনোর পর সেটা মনে পড়ল হঠাৎ।
ব্যাগ থেকে বের করে দেখি সেটি হলদেটে কাগজে হাতে লেখা একটি চিঠি। নীল কালিতে অস্পষ্টভাবে লেখা কয়েকটি লাইন। Ideal and unity is my farewell message. Rope is hanging over my head. Death is knocking at my door. My mind is soaring towards eternity. This is the time for sadhana. This is the time for preparation to embrace death as a friend, and this is the time to recall lights of other days as well. Sweet remembrance of you all. My dear brothers and sisters, break the monotony of my life and cheer me up. At such pleasant, at such a grave, at such a solemn moment, what shall I leave behind you? Only one thing. This is my dream, a golden dream, dream of free India. How auspicious a moment it was when I first saw it. Throughout my life, most passionately and unflinchingly, I have pursued it like a lunatic. I know not where I am compelled to stop my pursuit today. If you see hands of death give you a touch before the goal you reached, then give the charge of your further pursuit to your followers as I do today. Onwards, my comrades, onwards, never fall back. The day of bondage is disappearing, and the dawn of freedom is ushered in. Be up and going. Never be disappointed. Success sure. God bless you. Never forget the 18th April 1930, the day of Easter Revolution of Chittagong. Keep ever fresh in your memory the fights of Jalalabad, Julda, Chandannagar and Dhalaghat. Write in red letters in the core of your hearts the name of your patriots who have sacrificed their lives at the altar of India's freedom. My earnest appeal to you, there should be no division in our organization. My blessing to you all, inside and outside the jail. Fare you well. Long live revolution. Bande Mataram. পাইন আর ইউক্যালিপটাসের ঘন জঙ্গলের মধ্যে দিয়ে এখন ছুটে চলেছে আমাদের গাড়ি। একটি অপার্থিব অথচ মিষ্টি সুর যেন বারবার প্রতিধ্বনিত হচ্ছিল সেই গহীন অরণ্যের মধ্যে থেকে। না জানি কেন হঠাৎ আমার চোখের দৃষ্টি ঘোলাটে হয়ে আসলো। মাস্টারদার নেতৃত্বে সেদিনকার বিপ্লব প্রচেষ্টা হয়তো তখন ভারতের স্বাধীনতা আনতে পারেনি, কিন্তু সেই বিপ্লব অভ্যুত্থান ভারতের জনগণকে, বিশেষত ভারতের যুব শক্তিকে মৃত্যু ভয়হীন দেশপ্রেমে উদ্বুদ্ধ করে মাতৃভূমির মুক্তির জন্য মরণকে তুচ্ছ করতে শিখিয়েছিল। তার ঝরে যাওয়া প্রতিটি রক্তবিন্দু থেকে তৈরি হয়েছিল এক একজন বিপ্লবী। মৃত্যুর পূর্বে মাস্টারদা দেশবাসীর জন্য এক অমূল্য বাণী রেখে গেছেন এই চিঠিতে। দিয়ে গেছেন নিজের অসমাপ্ত কাজের ভার সকলের হাতে। তিনি আজ অমৃত লোকে, কিন্তু তার আদর্শ আজও রয়ে গিয়েছে রক্তবীজ হয়ে পরবর্তী প্রজন্মের মধ্যে। হে বীর বিপ্লবী সাধক, তোমাকে প্রণাম। শুনছিলেন বিশ্বরূপ সেনগুপ্তের কলমে রক্তবীজ। গল্পটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন স্রাচী, শঙ্খ, বর্ণিশা, প্রীতম, অর্ণব এবং বিশ্বরূপ। আবহ সঙ্গীত এবং পরিচালনায় ছিলেন বিশ্বরূপ। সমগ্র গল্পটি কেমন লাগলো আমাদের জানাতে ভুলবেন না। প্রেতলৌকিক টিমের তরফ থেকে সকলকে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আমি সুতৃষ্ণা। আজকের মতো এইটুকুই। শুভরাত্রি। বন্দে মাতরম।